আমাদের আজকের নাটক একটি পুরনো বাক্স। রচনা আশকার ইবনে শাইখ। প্রযোজনা আতিকুল হক চৌধুরী। নাট্যানুষ্ঠান একটি পুরনো বাক্স। আমার নাস্তাটা একটু তাড়াতাড়ি দেন। 5টার কাছাকাছি বাজে গেছে। একটু পরে হাসপাতালে রোগী দেওয়ার টাইম শেষ, বন্ধ করে দিব গেট। এই নেন, হাসপাতালে রোগী দেখার টাইম 6টা পর্যন্ত, দেরি আছে। আমার দেন এবার খুব তাড়া আছে আমার। একটু অপেক্ষা করুন ভাই, দিতে একটু সময় তো লাগেই। একজন একজন করে সকলকে দিয়েই চলেছি তো। এই না শরীফ চাচা, রোগীর নাস্তা দাও লাগবো, একটু জলদি দাও, ডিউটি রেখেছি। ডিউটি রেখে তো তুমি রোজই আসছো ভাই। কই চাচা, চেনা জানো হয়ে গেছে রোগী। আমার হাত কি না ভালো নাস্তা খেবার চাই, তাই আইতে হয় আপনার কাছেই। আচ্ছা, এই 6টাতেই পরিমাণ এক দেবো বরাবরের মতো? কম বেশি নিতে চাইলে তো আগে আওয়াজ দিমু। কি চাচার লগে খাতির জমায় আলাপ আরম্ভ করছে? চাচা তাড়াতাড়ি চালান, আমার দেন 3 জনের। বাবারে, একলা কত আর পারি, একটু রয়ে শয়ে নিতে হয় তো। আচ্ছা, গতকাল নিলে 4 জনের, আজ একজন কম যে। এক রুগী আজ সকালে রিলিজ হয়ে গেছে। ও ভালো ভালো ভালো। আমার 2টা নাস্তা দেন, কিন্তু ভালো হইব তো? মিয়া সাহেব বুঝি শরীফ চাচার নাস্তায় পয়লা কিনতেছেন? মানে কি কইতেছেন আপনি? না কইবার চাই না কিছু, মগর মালুম হইতাছে নাস্তাই খালি কিনবার আইছেন, কার নাস্তা কিনতেছেন জানা নাই। জানা থাকলে শরীফ চাচার নাস্তা ভালো হইব কিনা তার পুষ করতেন না। চাচা এখানে নাস্তা বেছেন প্রায় 30 বছর হইল না? সামান্য বেশি। এই হাসপাতালের গেটে এক জায়গাতেই নাস্তা বেচা গেলেন 30 বছর। এই সময় কত মানুষের কত কিছু হইলো, কত ছাত্র ডাক্তার হইলো, এই হাসপাতালে কত পরিবর্তন হইলো। কিন্তু শুনি আইতাছি শরীফ চাচা নাকি যেই সেই বরাবর একই রকম। নাস্তা দিলাম, কেটে পড়ো এখন, অন্যদের অসুবিধা করো না। আরে চাচা, দেরি হইলো, আপনার খরিদ্দার আর অন্যের কাছে যাইব না তো। একটা কাজ করেন চাচা, বুড়া হইছেন, এবার একজন অ্যাসিস্ট্যান্ট রেখেলেন না কেন? অ্যাসিস্ট্যান্ট রাখবে শরীফ চাচা? তুমি তাহলে লোক চিনবার পারো নাই মিয়া। বহুদিন দেখতাছি শরীফ চাচার নাস্তার দোকান কইবার গেলে এই বাক্সটা। আমি যখন প্রথম ওয়ার্ড বয়ের চাকরি লইয়া এই হাসপাতালে ঢুকলাম, তখনও দেখলাম শরীফ চাচার এই বাক্স। আর আজ 20 বরস ওজরান হইয়া গেল, আমার উমর হইল প্রায় 5 পান, অহনও দেখি হেই চাচার হেই বাক্স। শরীফ চাচার দোকান বাড়েও না কমেও না। মগর শুনাম তো চাচা মিয়ার দিন দিন বাড়তাছে। হ্যাঁ, সবই তোমাদের দোয়ারে ভাই, সবই খানেওয়ালাদের দোয়া। আর দোকান বাড়বার কথা বলছো, লাভ কি আর, লাভ কি আর, দরকারই বা কি? আল্লাহ তো দিন চালিয়েই নিচ্ছেন ভাই। হ্যাঁ ঠিক, আমার মতো ওয়ার্ড বেয়ারা যারা আছি সবাই তো চাচা মিয়ার নাস্তার সমজদার। হাসপাতালের ডাক্তার অফিসাররাও চাচার নাস্তা কি জানে। আর রোগী যারা একবার খাইছে চাচার নাস্তা, তাগো কাছে চাচা তো এক কামেল পীর, বুঝলা? তোমরা এবার ওঠো মিয়ারা, আমার নাস্তা বিক্রিও শেষ, আমার প্রশংসারও শেষ হোক। হ্যাঁ না, এই কথায় কথায় কথাটা উঠা গেল, কিছু কথা কইলাম আর কি। চলো। তোমার নাম? জি। মানে আপনার নামই তো বুঝি শরীফ মিয়া? জি, আমি এই হাসপাতালের গেটেই অনেক দিন যাবৎ নাস্তা বিক্রি করি। আপনি এ সময়টাই এদিক দিয়ে বেড়াতে যান বুঝি? অনেক দিন ধরেই লক্ষ্য করছি। হ্যাঁ, রিটায়ার করেছি আজ 3 বছর। এই সময়টায় বেড়াতে বেরোই। আজ দাঁড়ালাম আলাপ করবার কিছুটা কৌতূহল নিয়ে। আমার মতো লোকের জন্যই এটা খুবই সৌভাগ্যের বিষয় স্যার। দিনমানের অন্য সময় এদিক দিয়ে যাতায়াত করি, কিন্তু তখন আপনাকে দেখি না। হাসপাতালে রোগী দেখার সময়টাতেই নাস্তা নিয়ে বসি, এখানে অন্য সময় তো থাকি না স্যার। কাজেই স্বাভাবিক প্রশ্ন জাগে, কেন দিনের অন্য সময় কি অন্যত্র নাস্তা বিক্রি করেন? জি না, নির্দিষ্ট পরিমাণ নাস্তা নিয়ে রোগী দেখার সময়টাতেই শুধু এখানে আসি। ওই সময়টাতে নাস্তাও আমার সবটুকুই বিক্রি হয়ে যায়। তারপর বাড়িতে গিয়ে বাকি সময়টা কেটে যায় পরের দিনের নাস্তার আয়োজন করতে। এই আপনার একমাত্র রোজগার? শহরে পৈতৃক ভিটেই থাকি, পুরনো বাড়ি খানিকটা ভাড়া দিয়েছি। কয়েক বছর হেলথ অ্যাসিস্ট্যান্টে চাকরি করেছিলাম স্যার, ছেড়ে দিয়েছি। প্রায় 30 বছর হবে। আল্লাহর রহমতে দিন আমার ভালোই চলে স্যার। ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে 3 ছেলে 3 মেয়ে।
ওই বড় মেয়েটি মারা গেছে, একটি ছেলে আছে তার, আমারই কাছে থাকে। আর সবার ছোটটি মেয়ে, কলেজে পড়ছে। তার বড়টি ইউনিভার্সিটিতে পড়তো। এখন ওই দুটিরই বিয়ে বাকি। আপনার এই নাস্তার বিজনেসটা খুবই পিকুলিয়ার নয়? বিশেষ করে আজকালকার দিনে। তা কতদিন ধরে এই কাজ করছেন? তা হলো প্রায় 30 বছর ধরে তো এই কাজ করছি। এমনিতে কেউ বিশ্বাসই করতে চাইবে না, কিন্তু আমি বিশ্বাস করছি। আচ্ছা, সব কাজ ছেড়ে এই নাস্তা বিক্রির কাজটা বেছে নিলেন কেন? তাছাড়া যদি মনে কিছু না করেন, আপনাকে অত্যন্ত ভদ্র পরিবারের লোক মনে হচ্ছে। হাসপাতালের গেটে বসে এই নাস্তা বিক্রি করতে আপনার খারাপ লাগে না? জি না, একটুও না। খারাপ লাগলে কি আর এত বছর একই কাজ করতে পারতাম স্যার? চাকরি থেকে রিটায়ার করেছি বলেই তো আর জীবন থেকে ছুটি নিইনি। যে কদিন বেঁচে আছি দোয়া করবেন স্যার, এই হাসপাতালের গেটেই যেন নাস্তা বিক্রি করে যেতে পারি। জানেন স্যার, অনেক যত্ন করে আমি আর আমার স্ত্রী নিজেদের হাতেই নাস্তা তৈরি করি। সব রোগীরা চাইলেই তাদের ইচ্ছে মতো নাস্তা আমি বিক্রি করি না। অসুখ বুঝে ডাক্তারের ব্যবস্থা অনুযায়ী তাদেরকে নাস্তা দিই। আমার একটিমাত্র উদ্দেশ্য স্যার, আমার নাস্তা খেয়ে রোগীদের রোগ যেন না বাড়ে, তারা যেন সত্যি খেয়ে তৃপ্তি পায়। শুধু এই তৃপ্তিটুকুর জন্যই বিশ্বাস করুন স্যার, আজ এতটি বছর ধরে নাস্তা ভর্তি এই কাঁচের বাক্সটি বয়ে বেড়াচ্ছি। সত্যি খুশি হলাম আপনার কথা শুনে। আর একদিন আপনার সঙ্গে আরও অন্তরঙ্গ আলাপ করার ইচ্ছা রইল। জানার এখনো বাকি রইল কেন এই পিকুলিয়ার বিজনেস। ঠিক বিজনেস এটা নয়, 30 বছর ধরে নিয়মিতভাবে এই হাসপাতালের গেটে বসে নাস্তা বিক্রি করে আসছেন। তাদের নিয়মিত লাভও হচ্ছে আমার স্যার। তবু মানে এই ছেলেদের কথা বলতে গিয়ে কেমন যেন মানে প্রসঙ্গ বদলালেন। ছেলে মেয়েরা আপনাকে অশান্তি দিচ্ছে না তো? না 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 না, অশান্তির কি আছে? অশান্তি মনে করলেই অশান্তি। যুগের হাওয়া একটু আধটু সকলের গায়ে লাগবে বই কি স্যার। আর ওরা তো ছেলে মানুষ, বয়স কম, জীবনের অভিজ্ঞতাও কম, তাই কষ্ট হলেও মানিয়ে নিচ্ছি। আপনি তো এখন বেড়াতে যাবেন স্যার এদিকে? হ্যাঁ, আমারও স্যার যাবার সময় হলো যে। আপনাকে আর আটকে রাখবো না। বড় ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। আচ্ছা চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে রিক্সা যাবে ভাই, ভাড়ায় যাবে? কই যাইবেন? এই নারিন্দা শাসাব বাড়ির মোড়ে। কত দিবেন? আরে রোজ যা দিই তাই দেবো, 2.5 টাকা পাবে। 3টা হইলে যাইবার পারি। আপনারা যাইবেন তো সব দুইজনে? দুজনে দেখলে কোথায়? আপনি একজন আর আপনার লগে ওই যে কাছের বাক্সটা। ও এটাকেও তুমি আর একজন ধরেছো ভাই? হ্যাঁ, ভালোই। একেবারে মিথ্যে বলনি। এই কাঁচের পুরনো বাক্সটাকে আমি আর আমার সবচেয়ে দরদি আপনজনের মতোই মনে করি। 3টায় রাজি হইলে উঠেন। 3 টাকা? আচ্ছা ঠিক আছে, নাও এই ধরো বাক্সটা, ধরো সাবধানে ধরো। আরে আরে পাদানিতে রাখো না, রেখো না। আচ্ছা কই রাখবেন? আমি আগে সিটে বসে নি, ওটা আমি হাতে ধরে বসবো। অসুবিধা হইব না? না, কোনো অসুবিধা হবে না। এই যে দাও, বাস ঠিক আছে। এমন ভাবে বইছেন মার যেমন ছোট বাচ্চারা কুলে লইয়া বয়। আমার কাছে ওটা কোলের বাচ্চার মতোই ভাই। একটু সাবধানে যেও, বেশি জোরে চালিও না। এই যে তাহমিনা, সোহরাওয়ার্দী উদ্যানের এখানটায় এ সময়? হ্যাঁ, কলেজের ক্লাস শেষ হয়ে গেল, হাঁটতে হাঁটতে চলে এলাম। এতে অবাক হওয়ার কি আছে? খুব সিরিয়াসলি অবাক হয়েছি তা নয়, তবুও ইন্টারমিডিয়েটের ছাত্রী, ভার্সিটিতে পড়লেও না হয় বুঝতাম ক্লাসের চাপে মাথা ধরেছিল, তাই খানিকটা হাওয়া লাগিয়ে যাওয়া। কিন্তু তোদের কলেজটা তো বেশ দূরে। ভাইয়া, তোর মুখে কি আজকাল কোনো কথা আটকায় না? আগে থেকে সাবধান করে দিচ্ছি। দেখ মিনা, তোর এই সাকের ভাইয়াটিকে সাবধান করেও যে খুব একটা সুবিধা হবে তোর এমনটি তুইও ভাবিস না। একটা ছোটোখাটো বিপদ ঘটে গেল আমার, তাই খুব উদ্বিগ্ন মনেই পথ হাঁটছিলাম। জানিস কেন জানি না তোর কথাই ভাবছিলাম তখন। হঠাৎ দেখি সত্যি তুই, পাশে এক সুবেশ তরুণ যাকে ভার্সিটিতেই দেখছি মাঝে মধ্যে। তাতে তোর কি? তার নাম আঞ্জুম। আরে বাবা, একেবারে তড়াক করে উঠলি যে। হ্যাঁ যাকে তোর সঙ্গে টাকা আছে, ধর গোটা 10, অনলি 10 টাকা। থাকলেও দেবো কেন? সত্যি দিবি না? অথচ টাকাটা আমার না পেলেই নয়। রেগুলারলি তুই টাকা আনিস বড় ভাই আর মেজো ভাইয়ের কাছ থেকে, অথচ যখন তখন যেখানে সেখানে তবুও তো টাকার দরকার পড়ে যায়। তা আমি না, সামান্য কটা টাকা দিতে যখন তুই আমার কাছ থেকে এত সব কৈফিয়ত তলব করছিস,
তখন আমাকেও তোর ব্যাপারটার ভালো মন্দ সম্বন্ধে ভাবতে হবে বই কি। মানে? তুমি জানো আমাদের ফাদার ফেরিওয়ালা, ভাইয়া। আমাদের আব্বাকে সবাই শরীফ ফেরিওয়ালাই বলে। তাই বলি তুইও বলবি? যাকে নাইবা বললাম, বাট হি ইজ এ সিরিয়াস টাইপ অফ ম্যান। স্বাধীনভাবে চলাফেরার অবস্থা তোমার এখনো হয়নি মিস তাহমিনা। অথচ ওই সুবেশ তরুণটির সঙ্গে তোমার ইত্তাকার ব্যাপারে আমার যতটুকু সীমিত জ্ঞান রয়েছে, তাতে ব্যাপারটা আব্বাকে জানালে সাময়িকভাবে তোমার খুব অসুবিধে হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। তাই তোমার মুখ বন্ধ করার জন্য এখানে দাঁড়িয়ে আমাকে টাকা দিতে হবে? অনলি 10 টাকা মাই ডিয়ার সিস্টার। এমনটা খুবই সামান্য, অথচ আমার খুবই দরকার। আমি জানি 10 টাকার চেয়েও বেশি আছে তোর ওই ভ্যানিটি ব্যাগে। এই নে, ভয় দেখে ছোট বোনের কাছ থেকে টাকা নিতে লজ্জা করে না? বাধ্য হয়ে, নইলে শাকের আহমদকে তোরা যতটা অপদার্থ ভাবিস। এমএ পরীক্ষা তো দিবি না? শুনেছিলাম চাকরির চেষ্টা করছিস, তার কত দূর? অনেক দূর, আবার ব্যাকিং থাকলে খুবই কাছে। বাট ইউ নো, আমাদের রয়েছে এক অসহনীয় ফাদার। ব্যাকিং তো দূরের কথা, তার ছেলে বলে চিনতে পারলে চাকরি পাওয়ার ক্ষীণ সম্ভাবনা কর্পূরের মতো উবে যায়। খুব নিচে নামছিস কিন্তু ভাইয়া। নিচের তলাটা কত নিচে তাও দেখে রাখা মন্দ কি? এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিস তুই? যাকে ভাইয়া, ঘুষ তো দিলাম, একটা অ্যাডভাইস দিবি আমাকে? ওই সুবেশ তরুণটি সম্পর্কে? তোর মুখে কিছুই আটকায় না। শরীফ ফেরিওয়ালার ছেলে বাবা, খাঁটি জিনিস, সত্যি কথা আটকাবে কেন? হ্যাঁ, এবার বল কি অ্যাডভাইস? ও আমার সঙ্গে আমাদের বাসায় গিয়েছিল। হোয়াট? আমাদের বাসায় গিয়েছিল ওই বড়লোক বন্ধুটি তোর? ও জানতো টিন শেডে আমরা থাকি, কিছুই লুকোইনি আমি। কিন্তু ইয়ারও ভিজিট করার পর স্বপ্নটা বজায় ছিল তো, বিশেষ করে আমাদের ফাদারকে দেখে। ভাইয়া, আব্বাকে তোরা কেউ চিনিস না, তাই ভুল বুঝিস। আঞ্জুম আব্বার সঙ্গে পরিচিত হয়ে বরং খুশি হয়েছে। হ্যাঁ, জহুরি খাঁটি সোনা দেখলে চিনবেই তো। কথাটা তো টন্ট করেই বললি। কথার গায়ে মলম মাখে আমি বলতে পারি না। চললাম। কিন্তু কোথায়? তোর কাছেও বলতে পারি, এমন জায়গায় নয়। কি বলছিস ভাইয়া? বাড়ি ফিরতে রাত করিস না। আঞ্জু, এত দেরি? হ্যাঁ, আসছিলাম ঠিক সময়, কিন্তু পথে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হলো, সেটা দেখতে গিয়ে কিছু দেরি হয়ে গেল। কিসের অ্যাক্সিডেন্ট? মানুষ মারা গেছে? না না, রিক্সার অ্যাক্সিডেন্ট, আরোহী আহত। মিনা, তুমি তুমি বরং বাড়ি ফিরে যাও। হঠাৎ কথা বলছো কেন? ওই রিক্সার আরোহী ছিলেন তোমার আব্বা। আব্বা অ্যাক্সিডেন্ট করেছেন? ভয়ের কিছু নেই, তবে ওকে চেনেন এমন লোক পাওয়া গেল সঙ্গে সঙ্গে। জানতে পারলাম ইনি তোমার আব্বা। চেনা জানা ওই ভদ্রলোকটি বাসায় নিয়ে গেলেন। মাথায় চোট পেয়েছেন, কাছেই এক ডাক্তারের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা হিসেবে যা করবার করা হয়েছে। হসপিটালে না গিয়ে তিনি বাসাতেই যেতে চাইলেন, তাই এই সময়টা নিশ্চয়ই হাসপাতাল থেকে ফিরছিলেন। হ্যাঁ, না, হ্যাঁ, তার বাক্সটা সঙ্গে ছিল। মিনা, চলো তোমাকে পৌঁছে দিই। তুমি যাবে? সংকোচ করার কিছু একটা দেখছি না আমি, চলো। আল্লাহ আব্বাকে গিয়ে যেন ভালো দেখি। আমার আগেই মনে হয়েছিল এমনি কোনো কিছু একটা হবে একদিন, তাই হলো। যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু একগুঁয়েমি সেই আগের মতোই। নাস্তা নিয়ে হসপিটাল গেটে যাবেনি, এবার হলো তো। এত বড় অ্যাক্সিডেন্টটা হলো, এই অসুস্থ লোকটার সামনে দাঁড়িয়ে এমন করে বলতে নেই। অজ্ঞানের মতো হয়ে আছেন, শুনতে পাচ্ছেন না তো কিছুই। তিনি নাই বা শুনলেন, নাই বা বুঝতে পারলেন, কিন্তু আমরা এখন বড় হয়েছি, নিজেদের মতো রোজগার করছি। আমরা যদি টাকা রোজগার করতে না পারতাম, আব্বা সামান্য কটা টাকায় যদি গোটা সংসার চালাতে হতো, কি করতে পারতেন আব্বা? বলো, জবাব দাও। তাহলে সংসার চালানোর ব্যাপারে কেন তিনি আমাদের উপর নির্ভর করতে পারেন না? কেন যে পারেন না তা তোরাও জানিস বাবা। আব্বার ধারণা আমরা রোজগার করি অসৎ উপায়, তাই আমাদের রোজগার তিনি নেবেন না। অথচ টাকা উপার্জন করছি আমরা সংসারের আর 10 জনের মতোই, যে 10 জনের প্রতিপত্তি আমাদের চেয়ে ঢের বেশি, অথচ কেউ তাদের দোষারোপ করতে পারে না, করবেও না। অথচ তোমরা আমাদের দোষ দিচ্ছ, ভাবছো সব আদর্শ, সব নীতিবোধ ছেড়ে আমরা ভেসে বেড়াচ্ছি। কিন্তু বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের দিকে কখনো তাকিয়ে দেখেছো মা? একবারও কি ভেবে দেখেছো আমাদের ঘুণে ধরা সমাজটার দিকে? কে বদলাবে এই সমাজ? তুমি, আমি, আব্বা? কারো সে ক্ষমতা নেই। আব্বার কল্পনার জগৎ আব্বা নিজের মধ্যেই সীমাবদ্ধ মা। গোটা পৃথিবী চলছে তার নিজের নিয়মে। কেন তোমরা এই কথা বোঝো না মা, যে দিনগুলো তোমরা পার হয়ে এসেছো, সেদিন নেই, সে পৃথিবী নেই, সে মানুষ নেই। টাকা ছাড়া আজ কোথাও এক পা বাড়াবার জো নেই। বন্ধুত্ব বলো, আত্মীয় বলো, সব নির্ভর করছে টাকার ওপর। আমরা কষ্ট করে টাকা রোজগার করছি এবং তা করছি সংসারের জন্যে। পৃথিবীতে আজ ব্যক্তি বড় নয় মা, বস্তু বড়। ওজন আর পরিমাণ দিয়ে মূল্য নির্ধারণ হয় যে বস্তু, তারই গুরুত্ব বেশি, মানুষের নয়, মনুষ্যত্বেরও নয়। এখন এ নিয়ে তর্ক করার সময় নয়। তোর আব্বা তো কোনো দিনই টাকা রোজগারে বাধা দেননি। তিনি শুধু একটা কথাই বারবার তোদের বলেছেন, সৎভাবে থেকে টাকা রোজগার করতে। সৎভাবে থেকে টাকা আসে না,
না খেয়ে থাকতে হয়, পরের দুয়ারে ধর্ণা দিতে হয়। সৎভাবে থেকে একটু কষ্ট করে দেখিস না কেন বাবা, মোটামুটি শান্তিতে থাকা যায় কি না? যায় না মা, যায় না। ওসব নীতির কথা, আদর্শের কথা, ওতে পেট ভরে না। তোমরা আছো তোমাদের পুরনো নীতিবোধের ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে। কনকনে শীতে মোটা পুরো কম্বলই জড়াতে হয়, নইলে শীত মানে না। আর বিনে পয়সায় কম্বলও তোমাদের কেউ ভিক্ষে দেবে না। যাক, এসব কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ, ডাক্তার সাহেব তো বলে গেলেন ভয়ের কিছু নেই, ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। চিকিৎসার কোনো চিন্তা করো না, ডাক্তারের সঙ্গে সব ব্যবস্থা আমি করে যাচ্ছি। তুই তো এসে দেখে গেলি, কিন্তু কিন্তু মেজোটা যে দেশের বাইরে। হ্যাঁ, সিঙ্গাপুর গেছে সপ্তাহখানেকের জন্য, ফিরে এসে দেখতে আসবে। জানতে চাইবে যখন চিকিৎসার টাকা কে দিয়েছে, তখন আমার কথা বলো না মা। তাহলে ওষুধের টাকাটা আর দেবে না, এই তো? ঠিক আছে, কাল সকালে এসে একবার দেখে যাস, যা বলতে হয় আমিই বলবো। এই যে তো আমি না, কলেজ থেকে এদিকে যে কি ঘটে গেল তোরা তো জানিসই না। মা এখন কেমন আছেন আব্বা? ঘুমোচ্ছেন এখন। আমি আসি মা। শাকিরের সঙ্গে তোর দেখা হয়েছিল মিনা? হয়েছিল একটু আগে, ওর হয়তো ফিরতে দেরি হবে। কাপড় চোপড় ছেড়ে আয় তুই, আমি ততক্ষণ তোর আব্বার কাছে বসি। কে? আমি আমি মিনার আম্মা। তোমার তোমার ঘুম ভেঙে গেল? হ্যাঁ হ্যাঁ, নাস্তার বাক্সটা আমার একেবারেই ভেঙে গেছে। না না, সাইডের কাঁচগুলো ফেটে গেছে একটু। কতটা ফেটেছে? বেশি না। একবার দেখি না। পরে বরং দেখো, তুমি এখনো অসুস্থ, মাথায় কত বড় চোটটা পেয়েছো। মিনুর মা, সত্যি করে বলো তো, বাক্সের কাজগুলো বেশি ফেটে যায়নি তো? ঠিক ভাঙেনি তো? না গো না, আশ্চর্য মানুষ তুমি। নিজের এত বড় বিপদটা হলো তা কিছু নয়, বাক্সটার চিন্তায় অস্থির। সব জেনেও তুমি কথা বলছো মিনুর মা? তুমি তো জানো কাঁচের ওই নাস্তার বাক্সটা আমার প্রাণের চেয়েও প্রিয়। আমি মিনুর মা, আমি আমি ভালো হব তো? নাস্তা ভর্তি বাক্স নিয়ে হাসপাতালের গেটে আবার যেতে পারবো তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবি। মন্টু কোথায়? মন্টু মন্টু সকালে ওর দাদার বাড়িতে বেড়াতে গেছে, ওই জয়দেবপুরে। খবর দিয়ে আনিয়ে নাও, আর বাক্সটা এখানে আমার কাছে এনে রাখো। এই যে বাবা ফজল মিয়া, এই সাহেব আপনার আব্বাকে দেখতে এসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, খুবই সৌভাগ্যের কথা। আপনাকে আগে কোথাও দেখেছি কিনা? না না, আমাকে তোমরা আগে দেখোনি। তোমাদের আব্বার সঙ্গে পরিচয় হলো দিন দুয়েক আগে। আমি এক রিটায়ার্ড অফিসার, সকালে বিকালে রোজই বেড়াতে বেরোই, কিন্তু কাল বিকেলে হাসপাতালের গেটে দেখি উনি নেই। খবর নিয়ে জানলাম উনি অ্যাক্সিডেন্ট করেছেন। ঠিকানা সংগ্রহ করে এখানে এসেছি। এখানকার মসজিদের এই মুয়াজ্জিন সাহেব, তিনি এখানে পথ দেখিয়ে আনলেন। কেমন আছেন তোমার আব্বা? জি, এমনিতে ভালোই, কিন্তু একটা কমপ্লিকেসি দেখা দিয়েছে। কথা বলছেন এলোমেলো। এখান থেকে অল্প দূরে আমার এক বন্ধুর একটা বাসা আপাতত খালি, আমার ডাক্তার সাহেবের বাসার লাগোয়া। আব্বাকে কিছুদিনের জন্য ওখানেই নিয়ে যাচ্ছি। এখানকার ঘরটা একটু স্যাঁতস্যাঁতে তো, ডাক্তারের অ্যাডভাইসও তাই। একটু পরেই নিয়ে যাব, আপনারা দেখে আসুন। মনে হয় আব্বার ভক্তজন হবে হয়তো। শোন শাকের, আমি স্থির করেছি একটা কিছু ডিসিশন এখনই নিতে হবে। পুরনো আর নতুন ধারণার টানাপোড়েনে আমরা আর অনিশ্চয়তায় ফাঁসতে চাই না। 3-4 দিনের মধ্যেই বাকে সিঙ্গাপুর থেকে চলে আসবে, অ্যান্ড দেন উই উইল গো ফরওয়ার্ড উইথ দ্য প্ল্যান। তোমরা যে বলবে আমি তাই করব। হ্যাঁ, তুই ওই বাসা থেকে একবার ঘুরে আয়, আমি যাবার আয়োজন করছি। ওই বাসায় আব্বার কাছে থাকবেন শুধু আম্মা? হ্যাঁ, আম্মা, আমি, তুই, মানে আমরা আর কি। আর তাহমিনাকে পাঠিয়ে দিচ্ছি আমার বাসায়। এ বাসার তদারকিও এই কয়েকদিন আমরাই করব। তুই যা। এ কি, আপনারা এর মধ্যেই এসে পড়লেন? চোখের দেখা দেখলাম, ভাবছি পরে নতুন বাসায় যাব, তখন কাছে বসে আলাপ করব। আচ্ছা আচ্ছা, সেখানেই যাবেন। ওই তো 17-2। আমি একটু আব্বার কাছে যাই। যাও। বুঝলেন মুয়াজ্জিন সাহেব, যা দেখলাম, ঘরে সব চুপচাপ, এদেরও কথাবার্তা ব্যবস্থাপনা, বাপ আর ছেলেদের মধ্যে খুব একটা বোঝাপড়া বোধহয় নেই, কি বলেন? আমি মসজিদের এক সামান্য মুয়াজ্জিন, নামাজের আগে আজান দেই,
খুবই সামান্য মানুষ। এখানকার অনেক খবরই কিছু কিছু রাখি, তবে বলি না। এদের ব্যাপারটা জানতে আমি খুবই উৎসুক ছিলাম। শরীফ সাহেব খুবই অদ্ভুত ধরনের লোক, তাই না? মনে হয় আপনিও কিছুটা ওই রকমই। যতটুকু বলা সম্ভব বলুন না মেহেরবানি করে। বড় ছেলেরা এখানে থাকে না, কি করে? শুনি তো বিজনেস করে। কি বিজনেস জানি না, বুঝিও না। তবে শরীফ সাহেব ওইসব বিজনেস করা একেবারেই পছন্দ করেন না। বিয়ের পর ছেলেরা এখান থেকে গিয়ে যে যার পথে চলছে। ছোট ছেলেটাও বেয়াড়া হয়ে উঠেছে। এক কথায় ছেলেমেয়েরা বাপের জীবনধারাকে পছন্দ করে না, আর বাপও এদের চাল চলতি একেবারেই বরদাস্ত করতে পারেন না। বড় মেয়েটি তো মারা গেছে। জি, মেয়েটিকে খুবই ভালোবাসতেন শরীফ সাহেব। ওর মৃত্যু প্রসঙ্গে কি যেন একটা আছে ওর জীবনে, আমি ঠিক বলতে পারছি না। সেই মেয়ের একমাত্র ছেলে, নাম মন্টু, শরীফ সাহেব নিজের কাছেই এনে রেখেছেন। এই তো মোটামুটি আমার যা বলার ছিল। আর ওই নাস্তা বিক্রির ব্যাপারটা, এরকম অদ্ভুত আচরণের কোনো কারণ আমি ঠিক স্পষ্ট করে বলতে পারবো না। তবে নাস্তা বিক্রি করেন বলেই কিন্তু তাকে খুব সাধারণ মনে করা ঠিক হবে না। ভালো খানদানের লোক তিনি, লেখাপড়াও জানেন, টাকা পয়সারও খুব একটা অনটন নেই। আত্মীয় স্বজন সবাই সমাজে মানি গুণী। চলুন, নতুন জায়গাতেই ওর সাথে কথা বলার চেষ্টা করব। দেখুন, আমার মনে একটা প্রশ্ন, আপনি কেন মিছে মিছে এসব জানতে চান? কোনো রকম আত্মীয়তা করার? না না না, ওসব কিছু না, শুধুই একটা ঔৎসুক্য, আর কিছু না। মুয়াজ্জিন সাহেব। জি? আমার কিন্তু একটা কথা মনে হয়। কি কথা? মনে হয় শরীফ সাহেবের নাস্তা বোঝাই কাঁচের পুরনো বাক্সটি তার সারা জীবনের আদর্শ আর মূল্যবোধের প্রতীক। আমি নিজেকে তেমন একজন ধর্মপ্রাণ হিসেবে মনে করি না, দাবিও করি না। তবে শরীফ সাহেবকে দেখে আমার মনে হচ্ছে এই দিনেও এমন একজন মানুষকে দেখলাম যে হাজারো প্রতিকূল পরিস্থিতির মাঝেও সে তার পথ থেকে এতটুকু সরে যায়নি। জানেন মুয়াজ্জিন সাহেব, রিটায়ার করার পরে কিছুদিন থেকে কেন জানি মনে হচ্ছিল আমাদের মতো পুরনো মানুষদের আর বেঁচে থাকার প্রয়োজন বোধহয় ফুরিয়ে গেছে। কিন্তু শরীফ সাহেবের দৃষ্টান্ত সামনে রেখে বলতে পারি, স্পষ্ট করে বলতে পারি, এখনো বোধহয় জীবন অর্থহীন নয়। আমাদের বেঁচে থাকার প্রয়োজন বোধ করি এখনো ফুরিয়ে যায়নি। আজকে যেটা আমাদের সকলের স্বার্থে প্রয়োজন, সে কথাই তোকে বলার জন্য ডেকেছি। শোন শাকির, কথাটা কিন্তু কনফিডেন্সিয়াল। আমাদের এই যে বাসাটা, জায়গা তো কম নয়। ধর এর অর্ধেকটায় যদি মাল্টি স্টোরেড বিল্ডিং একটা করা যায়, তাহলে ভাড়া থেকে অনেক টাকা আসবে, আর আমরা 3 ভাই এখানে চুটিয়ে বিজনেস করতে পারবো। কিন্তু আব্বা তা জীবন থাকতেও করতে দেবেন না। দিতে চাইলেও মাল্টি স্টোরিড বিল্ডিং করতে অনেক টাকার দরকার। আমি একটা পার্টি জোগাড় করেছি, অর্ধেক রাইটের বিনিময়ে পুরোপুরি ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সেই পার্টি নেবে। কিন্তু আব্বা কিছুতেই রাজি হবে না। আব্বার এই অ্যাক্সিডেন্টটায় আমরা খুবই দুঃখিত, কিন্তু আমি এটাকে একটা চান্স হিসেবে ধরে নিচ্ছি। আব্বার ভালো হতে সময় কিছুটা লাগবে, আর কাজটা করতে হবে অনেকটা ক্রুয়েল হলেও এরই মধ্যে। আর সাকসেসফুল যদি হই, তখন প্রতি মাসে আমাদের প্রত্যেকেরই হাতে আসবে কমপক্ষে 10,000 করে টাকা। রাইট, আই এগ্রি। কিন্তু পার্টির সঙ্গে এই জন্য দলিল করতে হবে তো। অ্যান্ড সেই দলিল করার রাইট তোর আমার কারুরই নেই। তাহলে? তুই তো জানিস এই প্রপার্টি ছিল আমাদের দাদা জানিস, আমাদের এক চাচা ছিলেন জানিস। জানি, তার স্বভাব চরিত্র সম্পর্কে শুনেছি। তাহলে এও হয়তো জানিস দাদা যান এই সম্পত্তিটা উইল করে দিয়ে যান শুধু আব্বার নামে। চাচা যান বর্তমানে আমাদের গাঁয়ের বাড়িতে আছেন। তারপর একটুকু বলে যাও। আব্বার নামের ওই উইলটা যদি আমরা হস্তগত করতে পারি, তাহলে বাড়ির সবটুকু জমি আব্বা লিগ্যালি ক্লেম করতে পারবেন না। উইলের অফিসিয়াল রেকর্ড আছে? খোঁজ নিয়েছি, সে রেকর্ড আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ তাই, কাজেই আব্বার কাছের দলিলটাই এই বাড়ির ওপর আব্বার রাইটের একমাত্র প্রমাণ। খোঁজাখুঁজি করে সে দলিল না হয় হস্তগত করলাম, কিন্তু তাতে সুবিধা হবে চাচাজানের। চাচাজানকে কিছু টাকা দিলেই তিনি তার সত্ত্ব আমাদের নামে হস্তান্তর করে দেবেন। এ বিষয়ে তুমি নিশ্চিত ভাইয়া? নিশ্চিত। খুবই কমপ্লিকেটেড ব্যাপার। পারো যদি এগো। পারবো।
এখন শুধু আব্বার সেই দলিলটা চাই। তুই তুই আবার অন্য কিছু ভাবিস না। আমাদের 3 ভাইয়েরই রাইট থাকবে নতুন ব্যবস্থায়। আর পার্টির সঙ্গে একবার লিগ্যাল এগ্রিমেন্টে এসে গেলে আমার স্থির বিশ্বাস কমপ্লিকেসি এড়াতে আব্বা অন্য হাঙ্গামা আর করবেন না। আমার মনে হয় আঞ্জুম, আমাদের পরিবারের একটা বিপর্যয় যেন আসন্ন। এমনটি মনে হওয়ার কারণ? বড় ভাইয়ার কথাবার্তার ধরনটা যেন কেমন। নিজের বাসায় নয়, জ্ঞানহারা আব্বাকে নিয়ে তুললেন এক বন্ধুর খালি বাসায়। নিজের বাসায় না তোলার কারণ হতে পারে তোমার আব্বার ভয়। বড় ভাইয়া জানেন সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আব্বা তার ছেলেদের বাসায় থাকাটা একেবারেই পছন্দ করবেন না। হয়তোবা আমার উপর হুকুম, রোজ সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। বয়স্তা বোন সন্ধ্যের পরও বাইরে থাকবে কেন? তুমিও বলছো এ কথা? আমারই তো বিশেষ করে বলার কথা। সন্ধ্যা তো হয়েই এসেছে। তাই তুমিও এখন সুশীলা মেয়েটির মতো ভাইয়ের বাসায় ফিরে যাবে? তাই নাকি? অভিভাবকের কণ্ঠ শুনতে পাচ্ছি যেন। বরাবর যা শুনবে, রিহার্সালে তা শোনা মন্দ কি? বেশ, চললাম। চলো দিয়ে আসি তোমাকে। দরকার কি? দরকার আছে বলেই তো দিয়ে আসতে চাইছি। চলো। তোমাদের পরিবার সম্পর্কে তোমার যা মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে। আব্বার তরফ থেকে চিন্তার কোনো কারণ নেই। তিনি তোমার সঙ্গে কথা বলে সেদিন খুশি হয়েছেন। মানুষ চিনতে তিনি ভুল করেন না। 2 চোখ ছাড়াও তার আরও একটি চোখ আছে, যে চোখ আজকাল অনেকেরই নেই, যাকে বলে তৃতীয় নয়ন। মেনুর মা, ছবিটা অত দূরে সরে যাচ্ছে কেন? ছবিটা সরে যাচ্ছে না দেয়ালটা সরে যাচ্ছে? ওর চোখ দুটো দেখেছ কিরকম ছলছল করে আমার দিকে তাকিয়ে আছে? কত সহজ সরল নিষ্পাপ দৃষ্টি দেখেছ? হঠাৎ করে ওর দৃষ্টি কেমন বদলে গেল। চারদিকে তাকিয়ে ও অবাক হয়ে দেখছে। কি দেখছে মিনুর মা? এক এক করে কিভাবে সব বদলে যাচ্ছে। একটার পর একটা ইট খসে পড়ছে, চুনকাম ঝরে পড়ছে। কিন্তু না না, ওকে ওকে বলো বলো মিনুর মা, একটা ইটও আমি খসে যেতে দেব না। না না, দোহাই তোমার, একটু চুপ করো, আর কথা বলো না। কি হলো, কি হলো তোমার? বিছানায় এসে বসো, বসো। এমন করছো যদি কিছুই চিনতে পারছো না। না, চিনতে পারছি না। আমি আমার ঘরে যেতে চাই। কোথায় যে এসে পড়লাম, আমার ঘরে যাওয়ার পথটাই খুঁজে পাচ্ছি না। মিনুর মা, আমাকে আমার ঘরে নিয়ে চলো। মা, মনে হয় আমাদের একটা বিপর্যয় এসে পড়েছে। এটাই তো তোমার শোবার ঘর, এটাই তো বিছানা। না না, এটা আমার শোবার ঘর হবে কেন? আমার ঘরে তো আরো সাধারণ চেয়ার টেবিল, শুধু খাটটা দামি মেহগিনি কাঠের। সেই আব্বা বেঁচে থাকতে করানো হয়েছিল। আমি যখন বিয়ে করি তখন। তারপর তো অনেক দিন গেল, এলোমেলো হয়ে গেল কত কিছু, তবু খাটটা রয়ে গেছে। খাটটা ছাড়পোকা হয়েছিল, ছাড়পোকার কামড়ে বড় কষ্ট পেতে কিনা, তাই সেটা বাইরে নিয়ে যাওয়া হয়েছে ছাড়পোকা তাড়ানোর জন্য। এটা হলো নতুন খাট। টেবিলের উপর থাকে আমার পেতলের জগ, এটা তো কাঁচের জগ, পড়লেই ভেঙে যাবে। আমার সেই পেতলের জগ কই মিনুর মা? প্রসঙ্গটা বদলাও মা, নইলে ঘরে এটা ওটা নিয়ে কত কথার জবাবদিহি করতে হবে তোমাকে। ওই খাটটা আজকাল কেউ আর তেমন পছন্দ করে না, কিন্তু তুমি তো জানো ওই খাটটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের কতদিনের স্মৃতি। এই শাকের তখন বলছিল। শাকের? শাকের কোথায়? এই তো আমাদের শাকের। ওকে চিনতে পারছো না? এই আমাদের শাকের? কই, চিনতে পারছি না তো। আমাদের শাকের দেখতে এমন ছিল? সেই শাকের কোথায়? সেই সরল সহজ ছোট্ট শাকের আব্বু? মা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরে আসতে আমার কিছুটা দেরি হতে পারে।
তুমি শাকিরকেও চিনতে পারলে না? আমাকে চিনতে পারছো তো? তোমাকে চিনব না কেন, কিন্তু শাকিরের এই চেহারা হলো কবে থেকে? আচ্ছা আচ্ছা মিনার মা, তোমার মনে আছে মন্টুর মা মানে আমাদের হাসিনা যখন খুব ছোট ছিল তখন আমাদের খাট থেকে পড়ে গিয়েছিল? সব কিছু ছাপিয়ে আজ বারবার হাসিনার কথাই কেন মনে পড়ছে মিনুর মা? যে মরে গেছে তার কথা এত ভেবে কি হবে বলো? মরে গেছে মন্টুর মা, তাই না? অসুখ হলো তার, হাসপাতালে পাঠালাম। রোজ দেখতে যেতাম সেখানে, তুমি আর আমি। তারপর বাইরের নাস্তা খেয়ে কি যে হলো তার, আস্তে আস্তে মরেই গেল মেয়েটা। কপালে ছিল এভাবেই মারা যাবে। তুমি আমি কি করতে পারি বলো? বাইরের নাস্তা কিনে তো কত রোগীকেই খাওয়ানো হয়। মানুষগুলো আজকাল কেমন যেন হয়ে গেছে, সব কিছুতেই ভেজাল মেশাবে, রোগীর খাবারেও। অথচ অসহায়ের মতো রোগীরা কত আগ্রহ ভরে সেসব খাবার কিনে খায়। যারা বিক্রি করে একবারও ভাবে না তারা মৃত্যুর বীজ মিশিয়ে দিয়ে তারা মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে। তাই তো মিনুর মা, সব কাজ ছেড়ে এই নাস্তা বিক্রির কাজ বেছে নিয়েছিলাম, যেন আমার হাসিনা মায়ের মতো আর কোনো আদরের মা বিষ মেশানো নাস্তা খেয়ে অকালে পৃথিবী থেকে চলে না যায়। মিনুর মা, রোজ হাসপাতালের গেটের রোগীরা হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে। কাউকে পাঠিয়ে ওদের শুধু একবার বলে আসা যায় না যে একটু ভালো হলেই আমি আবার নাস্তা নিয়ে হাজির হব? অনেক অনেক নাস্তা, তাজা সুস্বাদু ভালো ভালো নাস্তা। হবে হবে, সব হবে। এবার তুমি একটু ঘুমাতে চেষ্টা করো তো, একটু ঘুমাও। বিকেল থেকে এখন পর্যন্ত সারাটা বাসা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কিন্তু কোথাও নেই সেই দলিল। কোথাও নেই? কিন্তু দলিলটা যাবে কোথায়? সে প্রশ্ন তো আমারও। বাসার এমন কোনো সম্ভাব্য জায়গা নেই যেখানে খুঁজিনি। এমনকি খাটের বিভিন্ন অংশ খুলে দেখেছি, কোথাও গর্ত করে রাখা হয়েছে কিনা, তবুও পেলাম না। তাহলে উপায়? অন্য কারো কাছে রাখতেন তাও তো মনে হয় না, বাড়িতেই কোথাও আছে। কিন্তু কিন্তু সকল বুদ্ধি দিয়ে তার সন্ধানই করতে পারছি না। চল আব্বার কাছেই যাই, বুঝতে পারছি না কি করব এখন। শুধু এইটুকু জানি, বেঁচে থাকার জন্য স্বার্থ নিয়ে এক দ্বৈরথ যুদ্ধ, যে যুদ্ধ আজ গোটা পৃথিবীতে। কে? আমি আব্বা, আপনার ছেলে ফজল আহমেদ। আপনি ঘুমন। কি চাও? কাল রাতে বড় আপাকে স্বপ্ন দেখেছি। আপা বললেন আপনার নামে সম্পাদন করা দাদাজানের উইলটা নাকি হারিয়ে গেছে। সত্যি আব্বা? না তো, উইলটা তো আছে। মন্টুর মা এই কথা বলবে কেন? এই কথা বলবে কেন? সে তো মৃত্যু মাখা নাস্তা খেয়ে মরে গেছে। কই আমার পুরনো বাক্সটা? কই আমার পুরনো বাক্সটা? উইল তাহলে আছে, পুরনো বাক্স। তাহলে তাহলে আব্বা বিড়বিড় করে কি বলছেন? স্বপ্ন দেখেছেন? পুরনো বাক্সের কথা কি বলছিলেন? পুরনো বাক্স? পুরনো বাক্স? আপনি আপনি ঘুমুন, বাক্সটা আমি আপনার কাছে নিয়ে আসবো আজ রাতেই। কি হয়েছে রে ফজল? আব্বা স্বপ্ন দেখে জেগে উঠেছেন। তুমি বসো মা, আমি আসছি। শাকের, আমার সঙ্গে আয়। মিনার মা, বলো। ফজল কি সব বলে গেল? উইলের কথা বললো আমাকে। উইল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আমি কোথায় আছি? ফজলের এক বন্ধুর খালি বাসায়। ডাক্তার সাহেবের পরামর্শে এখানে রেখেই তোমার চিকিৎসা চলছে। নানা ভাই, নানা ভাই। কে? মন্টু? কিরে দাদু, কার সঙ্গে এলি? ছোট চাচার সঙ্গে। বাসায় গিয়ে দেখি তোমার নেই সেখানে।
তারপর মুয়াজ্জিন সাহেব দেখিয়ে দিলেন এই বাসাটা। তোমার কি হয়েছে নানা ভাই? অ্যাক্সিডেন্ট, মাথায় চোট পেয়েছি, ভালো হয়ে যাব ভাই। আমার আম্মার ছবিটাও এখানে নিয়ে এসেছো? হ্যাঁ নানা ভাই, এটাকে কি আমি দূরে সরিয়ে রাখতে পারি? মিনার মা, শরীরটা আজকাল আমার ভালোই লাগছে, আমাকে নিয়ে চলো নিজের বাসায়। দেখো, ওখানে গেলে আমি সুস্থ হয়ে উঠব। শোনো, তোমাকে একটা কথা বলি, ওই পাগলের উক্তি মনে করো না যেন। কিছুদিন মন্টুর মার এই ছবিটা আমার কাছে কাছেই থাকবে। এটাকে গোপনে রক্ষা করার দায়িত্ব আমার মতো তোমারও। হ্যাঁ, এ সম্পর্কে আর জানতে চেয়ে কোনো প্রশ্ন করো না। ঠিক আছে। কি আশ্চর্য শাকির, এবারও ব্যর্থ হলাম। নাস্তা বিক্রির এই পুরনো বাক্সের কাঠের তলা খুলে দেখলাম দলিল নেই। দুটো পাতলা তক্তা একটার উপর আরেকটা লাগিয়ে বাক্সের তলা তৈরি করা হয়েছে। তাই তাই হঠাৎ তখন মনে পড়লো দলিলটা নিশ্চয়ই আছে দুটো তক্তার ফাঁকে। কিন্তু কিন্তু এখানে তো পেলাম না। সব প্ল্যান তাহলে ভেস্তে গেল। জানি না কিসের জন্য তুমি আমাকে নিয়ে উন্মাদের মতো করে যাচ্ছ হাস্যাস্পদ সব কাজ। টাকার জন্য আর কত নিচে আমরা নামবো? শাকির, কি বলতে চাস? আমার সন্দেহ, অনেক টাকার প্রয়োজনে তুমি আটকে গেছো। মুক্তির জন্য তোমার এই উন্মাদ প্রচেষ্টা। শাকির, সস্তা সিনেমার কাহিনী রচনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সরে দাঁড়াও। বাক্সটার তলা আমি ঠিক করে রাখি, আব্বার বাক্স তাকেই ফিরিয়ে দিতে হবে। ভাইয়া, নিছক স্বার্থ সিদ্ধির জন্যে, টাকার জন্যে আজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাল বৈশাখীর ঝড়ের তাণ্ডব নিয়ে চারদিকে আমরা শুধু টাকার বীজ ছড়িয়ে যাচ্ছি। কিন্তু আমাদের শস্য ক্ষেতে ফসল ফলছে কোথায়? একবার কি চিন্তা করে দেখেছো ভাইয়া, আমরা কেন টাকা উপার্জন করে এনেছি? কিসের জন্যে? টাকা আসছে, কিন্তু কোথা থেকে আসছে, কিভাবে আসছে? আজ আব্বা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছেন, আর তারই সুযোগে আমরা যে যার পথ খুঁজে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু বলতে পারো কিসের পথ? চলো ভাইয়া, আমরা আব্বার কাছে ফিরে যাই, তাকে সবাই মিলে ফিরিয়ে নিয়ে আসি আমাদের পুরনো বাড়িতে। অমন করে তাকিয়ে কি দেখছো ভাইয়া? চলো। শাকির, মিনুর মা, বলো। বাক্সটা কোথায়? আমার বাক্সটা নিয়ে এসো না। কই, এখানেই তো ছিল, দেখছি না তো। ভালো করে খুঁজে দেখো। এই যে বাক্স আব্বা। হ্যাঁ, হে, কই দেখি দেখি, আমার কাছে নিয়ে আয় তো। কি ব্যাপার শাকির, বাক্সের নিচের কাঠ খোলা কেন? কথার জবাব দিচ্ছিস না যে? আমার বাক্স কে ভেঙেছে? আমি। কেন? কিসের জন্য? উইলের জন্য। ও, উইল পেয়েছো? পেয়েছো খুঁজে? উইল পেয়েছো? না, তন্ন তন্ন করে খুঁজে দেখলেও সে উইল তোমরা পাবে না, কারণ তাকে আমি আগলে রেখেছি আমার কাছে। এই ছবিটা দেখেছো? ছবিটা বড় আপার ছবি? হ্যাঁ, আমার আদরের মা হাসিনার ছবি, তোমাদের বড় আপার ছবি। আমার সারা জীবনের আদর্শ দিয়ে তিলে তিলে যাকে গড়ে তুলেছিলাম তার ছবি। তোমরা একজনও তার মতো হতে পারোনি, তাই বেঁচে থেকেও তোমরা আমার কাছ থেকে আস্তে আস্তে সরে গেছো। আর আমার হাসিনা মরে গিয়েও আমার কাছে আছে, আর আছে তারই প্রতিনিধি মন্টু। মিনুর মা, মিনুর মা, একটা চাকু নিয়ে এসো তো, জলদি আনো। চাকু দিয়ে কি করবে? আনোই না। আনছি, দাঁড়াও। এই যে, এই যে, এই যে নাও। কই দাও, দাও। শাকির, ফজল, এসো, এগিয়ে এসো, দেখো দেখো দেখো। ছবিটা খুলে ফেলছেন কেন আব্বা? আব্বা, ছবিটা খুলে ফেলছেন কেন? কেন কেন খুলছি? হ্যাঁ, তোমরা যা চাইছো তাই তো তোমাদের হাতে তুলে দেবো বলে। এই দেখো দেখো, ছবিটার নিচে এই সেই হুইল। নাও, নিয়ে যাও, সব তোমরা নিয়ে যাও, সবাই নিয়ে যাও। শুধু হাসিনার ছবিটা আমার কাছে থাকবে। সারা জীবন আমি তাকিয়ে দেখব আমার লক্ষ্মী মায়ের মায়া ভরা দুটি চোখের দিকে, যে চোখে লোভ নেই, লালসা নেই, হিংসা নেই, নেই বিদ্বেষের হলাহল। কি দেখছো? নাও নাও, বললাম তো উইল নাও। ওই ধরো, নাও। আব্বা, উইল নিতে আজ আসিনি। আমরা আপনাকে আমাদের পুরনো ঘরে ফিরিয়ে নিতে এসেছি। আমাদের ক্ষমা করে
আপনি আম্মাকে নিয়ে ফিরে চলুন। আমরা কথা দিচ্ছি আব্বা, কথা দিচ্ছি, আপনার সারা জীবনের আদর্শে, হাসিনাবুর আদর্শে আমরা আবার নতুন করে আমাদের জীবন গড়ে তুলব। তাকিয়ে দেখুন আব্বা, একবার ভালো করে তাকিয়ে দেখুন আমাদের দিকে, শাকিরের দিকে। হাসপাতালে শুয়ে থাকা রোগীদের মতো আমরাও অসুস্থ। পশ্চিমের ঝোড়ো হাওয়ায় আমরাও উড়ে যাচ্ছি। সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া বীজাণুতে আমরাও আক্রান্ত, আমরাও অসুস্থ। আব্বা, আব্বা বিশ্বাস করুন আব্বা, টাকার জন্য সকাল সন্ধে আমরা ঘুরে বেড়াচ্ছি। শেয়ার, প্রফিট, ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট, টাকা আসছে বাড়ছে, কিন্তু শান্তি নেই, স্বস্তি নেই। নিশির ডাক শুনে কহিন অরণ্যে মায়া মৃগের পেছনে আমরা শুধু ছুটছি আর ছুটছি। অতীত আমাদের এগোবার প্রেরণা দেয় না, সামনে নেই উজ্জ্বল আলো। বর্তমানের রুক্ষ মাটির ওপর দাঁড়িয়ে আছি আমরা এক অসুস্থ পৃথিবীর সন্তানেরা। হ্যাঁ, তাই তো এই পুরনো কাঁচের বাক্সে তরতাজা নাস্তা তৈরি করে এতটি বছর ধরে আমি হাসপাতালের গেটে বসে থাকি। বাপ, তোরা উপহাস করেছিস, আমার জন্য তোরা লজ্জা পেয়েছিস, মনে করেছিস তোরা নাস্তা বিক্রি করা এক ফেরিওয়ালার সন্তান। কিন্তু আমি চোখের সামনে দেখেছি, আজও দেখছি, স্পষ্ট দেখছি, সারা পৃথিবী যেন একটি হাসপাতাল, আর পৃথিবীর সব মানুষ এক একজন অসুস্থ রোগী। তোর মায়ের আর আমার হাতের তৈরি পরিচ্ছন্ন, সুস্বাদু, নির্ভেজাল নাস্তার জন্যে হাসপাতালের সব রোগীরা যেমন অপেক্ষা করে থাকে, তেমনি অপেক্ষা করে আছে বাপ পৃথিবীর স্নেহ মমতার কাঙাল সব অসুস্থ মানুষেরা। তোরা আমার পুরনো বাক্সটাকে অবহেলা করিস না বাপ, চোখ ফিরিয়ে নিস না তোদের হাসিনাবুর নিষ্পাপ ছবিটা থেকে। আমরা কথা দিচ্ছি আব্বা, কথা দিচ্ছি, তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তোমার এই পুরনো কাঁচের বাক্স আমাদের কাছে মূল্যবান সিন্দুকের মতো। এর অমর্যাদা আমরা হতে দেব না। হাসিনাবুর পুরনো ছবি ঝকঝকে তকতকে করে রাখবো। এতটুকু ময়লা পড়তে দেব না আব্বা। মিনুর মা, শুনছো? প্রাণ ভরে শোনো ওরা কি বলছে। আমি জীবনে কারো ক্ষতি করিনি, কারো মনে কষ্ট দিইনি, কোনোদিন মিথ্যার আশ্রয় নিইনি মিনুর মা। তাই আমার সাজানো বাগান, আমার কষ্টের ফসল নষ্ট হতে পারে না, এ আমি জানি মিনুর মা। আমি জানতাম আমার আদরের সোনামানিকরা, ওই ফজল, সাকু একদিন ফিরে আসবে। আজ ওদের সবাইকে নিয়ে আবার আমাদের সেই ঘরে ফিরে যাচ্ছি। আমরা কবে যাব নানা ভাই? এই তো আজই, এখুনি। এই যে তামিনাও এসেছিস, আঞ্জুম কোথায়, ওকেও খবর নিয়ে আই মা। আমি জানি, সব জানি। বড় সরল, সহজ, সৎ ছেলে আঞ্জুম। ওর চোখের দৃষ্টির সাথে হাসিনার দৃষ্টির মিল খুঁজে পাই আমি। সুন্দর স্বচ্ছ জীবন গড়ার প্রতিশ্রুতি ওর চোখে। সবাইকে নিয়ে আজ পুরনো বাড়িতে নতুন করে ফিরে যাচ্ছি আমি। মিনুর মা, আজ ভালো করে নাস্তা তৈরি করো, অনেক অনেক নাস্তা। ফজলু, সাকু, মিনু সবাইকে নিয়ে আজ তুমি আর আমি একসঙ্গে বসে খাবো। তারপর আগামীকাল থেকে আবার হাসপাতালের গেটে নিয়ে যাব নাস্তা ভর্তি আমার এই পুরনো বাক্সটাকে। একটি পুরনো বাক্স নাটকের অভিনয় শুনলেন। রচনা আসকার ইবনে শাইখ। অভিনয়াংশে রিটায়ার্ড অফিসার এনাম আহমদ, ফজল রইসুল ইসলাম আসাদ, শাকির জিয়াউল হুদা, তাহমিনা সেলিনা রহমান, अंजुम सैयद मुअज्जम हुसैन, माँ आयशा अख्तर, रिक्शावाला महबूबुर रहमान, मुंटू, হাসিব, মুয়াজ্জিন আলিমুজ্জামান দুলু। অন্যান্য চরিত্রে আজাদ ইসলাম চুনি, সিরাজুল হক মন্টু, আফসার উদ্দিন আহমদ, আব্দুস সত্তার ও
কাজী মকসুদুল হক। শরীফের চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ জাকারিয়া। শব্দগ্রহণে আতিয়ার রহমান, শব্দ সংযোজনায় ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন আতিকুল হক চৌধুরী।